হ্যালো স্টুডেন্ট, তোমাদের এখন ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে পলিটিক্যাল সায়েন্স জেনারেল অর্থাৎ পাস কোর্সের সেমিস্টার 1-এর ক্লাস আছে। আর আজকের ক্লাসে তোমাদের যে প্রশ্নটা আমি আলোচনা করব তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। মডিউল 1 থেকে এই প্রশ্নটা 10 নম্বর বা 15 নম্বরে তোমাদের কিন্তু পরীক্ষায় আসতে পারে। কিভাবে 10 নম্বর এবং 15 নম্বরে লিখতে হবে সমস্ত বিষয়টা বলে দেব, এবং কিভাবে ভালো নোট লিখলে নাম্বারটা কিন্তু ভালো পাবে। কারণ ক্লাস 12-এ যেভাবে নোট লিখেছো কলেজের নোট কিন্তু সেভাবে লিখলে হবে না, সেখান থেকে ডিফারেন্স হবে, অর্থাৎ ভিন্ন ধরনের নোট লিখতে হবে, ভালো আরও কোয়ালিটির নোট লিখতে হবে। দেখো সেটা কিভাবে সম্ভব। প্রশ্নটা কি? রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি আলোচনা করো। এই প্রশ্নটা আমরা যে আলোচনা করব সেই আলোচনার মধ্যে প্রথমে আমরা 3টে স্টেপে আলোচনা করব। এক হচ্ছে ভূমিকা, তারপরে রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তুর মধ্যে আমরা এই পয়েন্টগুলোকে উল্লেখ করব। এখানে আমার 8টা পয়েন্ট আছে। যদি 15 নম্বরে প্রশ্নটা আসে তাহলে আমরা এখান থেকে 8টা পয়েন্টই লিখতে হবে, অর্থাৎ তোমরা এখান থেকে 8টা পয়েন্টই লিখে দেবে। এবং যদি ধরো এই প্রশ্নটাই 10 নম্বরে আসছে তখন তোমাদের যে কোনো 2টো পয়েন্ট তোমরা কম করে দেবে, অর্থাৎ এখানে শেষের দিক থেকে যে কোনো 2টো পয়েন্ট তখন তোমাদের কম লিখলে হবে। এবারে শেষে কি লিখতে হবে? শেষে লিখতে হবে তোমাদের মূল্যায়ন। তাহলে বুঝতে পারলে, প্রথমে লিখছো ভূমিকা, তারপর মেন বিষয়বস্তু, তারপরে হচ্ছে আমাদের মূল্যায়নটা লিখতে হবে। ক্লাস শুরু করার আগে একবার তোমাদের জানিয়ে দিই, তোমাদের জন্য অর্থাৎ তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টটা জেনারেল অর্থাৎ পাস কোর্সে নিয়েছো, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস শুরু হয়েছে। এই নম্বরে তোমরা যোগাযোগ করে এই ধরনের কোচিং ক্লাস নিতে পারবে। সপ্তাহে 2টো করে ক্লাস হয়, সঙ্গে সমস্ত স্টাডি মেটেরিয়াল অর্থাৎ নোট তোমাদের কিন্তু দিয়ে দেওয়া হবে। ছোট প্রশ্ন, বড় প্রশ্ন সমস্ত বিষয়ে আলোচনা হবে, সঙ্গে তোমাদের নোট অর্থাৎ স্টাডি মেটেরিয়াল দিয়ে দেওয়া হবে। তোমাদের আদার্স কিছু পড়তে লাগবে না, আর যতটুকু পড়ার দরকার ততটুকুই পড়ানো হবে। হেজিবেজি বেশি কিছু জিনিস তোমাদের পড়ানো হবে না। চলো দেখো, তোমরা যারা অ্যাডমিশান নিতে চাও এই নম্বরে যোগাযোগ করবে। তোমাদের কিন্তু মান্থলি সেক্ষেত্রে 200 টাকা করে ফিস নেওয়া হচ্ছে, অর্থাৎ তুমি যদি এই সাবজেক্টটা নিতে চাও অর্থাৎ পড়তে চাও অনলাইন কোচিংয়ে, সেখানে 200 টাকা করে তোমাকে ফিস দিতে হবে। সপ্তাহে এই ধরনের ক্লাস 2টো করে পাবে। আরও একটা সাবজেক্টের ক্লাস আমি করাচ্ছি ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে, সেমিস্টার 1-এর অনলাইন কোচিং ক্লাস চলছে, সেটা হচ্ছে ইতিহাস সাবজেক্টের ক্লাস। তোমরা একসাথে 2টো ক্লাসেও অ্যাডমিশান নিতে পারো, সেক্ষেত্রে এই নম্বরটাতেই যোগাযোগ করে তোমরা জানাতে পারো। চলো আজকের ক্লাসটায় আসা যাক। আজকে প্রশ্নটা কি? রাষ্ট্রবিজ্ঞানের পরিধি মানে কি বলো তো? পরিধি মানে হচ্ছে একটা সীমানা, সেই সীমানার মধ্যে কি কি থাকবে এখান থেকেই বিষয়টা ক্লিয়ার হচ্ছে। অর্থাৎ এখানে কি লেখা আছে বলো তো? প্রকৃতি ও পরিধি। প্রকৃতি পরিধি মানে কি? রাষ্ট্রবিজ্ঞানের ধরো এরকম একটা পরিধি আছে, এই পরিধির মধ্যে যেগুলো থাকবে সেইগুলো হচ্ছে বিষয়বস্তু। দেখো এই যে পরিধি মানে এই যে সার্কেলটা করলাম, তোমরা ছোটবেলায় শিখেছো যে সার্কেল করা, এই সার্কেলের মধ্যে অর্থাৎ বৃত্তের মধ্যে যে যে জিনিসগুলো থাকবে সেইটাকেই রাষ্ট্রবিজ্ঞানের পরিধি বা বিষয়বস্তু বলা হচ্ছে। বর্তমানে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীরা গবেষণা করে পেয়েছেন যে রাষ্ট্রবিজ্ঞানে এই সব পরিধির মধ্যে এই সব বিষয়গুলো থাকে। কি থাকে? রাষ্ট্রবিজ্ঞান কি করে? রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রকে নিয়ে আলোচনা করে, প্রথম পয়েন্ট। তারপরে কি? সরকার নিয়ে আলোচনা করে। অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান শুধু রাষ্ট্রকে নিয়ে আলোচনা করে না, রাষ্ট্রবিজ্ঞান কি করে? সরকার নিয়ে কিন্তু আলোচনা করে। তারপরে কি? সরকার নিয়ে আলোচনা করে। সরকারের কি নিয়ে আলোচনা করে? সরকারের বিভিন্ন বিভাগ, সরকারের বিভিন্ন সংস্থা এবং তাদের কাজকর্ম নিয়ে আলোচনা করে। তাছাড়া কি নিয়ে আলোচনা করে? 3 নম্বর হচ্ছে আন্তর্জাতিক প্রতিষ্ঠান। আন্তর্জাতিক প্রতিষ্ঠান মানে কি? বিশ্ব শান্তি এবং বিশ্বের উন্নতির জন্য কিছু ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠান অর্থাৎ সংস্থা গঠন করা হয়েছে, সেইগুলোকে আন্তর্জাতিক সংগঠন বলে। উদাহরণ হিসাবে তোমরা জাতিপুঞ্জের কথা ধরে নিতে পারো। এই জাতিপুঞ্জ গঠন করা হয়েছে কী জন্যে? এই জাতিপুঞ্জ গঠন করা হয়েছে বিশ্বের শান্তি এবং নিরাপত্তা রক্ষা করার জন্য। এই ধরনের প্রতিষ্ঠানের কার্যকলাপও রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার মধ্যে বর্তমানে এসে যাচ্ছে। তারপর সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস এইটা, রাষ্ট্রবিজ্ঞানের আলোচনা অর্থাৎ রাজনীতির আলোচনার মধ্যে
ক্ষমতা থাকবেই, অর্থাৎ ক্ষমতা নিয়ে আলোচনা হবেই। অনেকে তো বলেছে যে রাজনীতিতে যে রাজনৈতিক দলগুলো থাকে সেই দলগুলো ক্ষমতার দুর্গে বসবাস করতে চায়। এবারে তোমরা এই যে পয়েন্টগুলো আছে এই পয়েন্টগুলো সম্পর্কে এই নোটে ডিটেলস তথ্য তোমরা পেয়ে যাবে। এবারে ব্যক্তি ও গোষ্ঠীর আচার আচরণ। ব্যক্তি ও গোষ্ঠীর আচরণ বলতে কি, এখানে দেখবে অনেক চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, স্বার্থ গোষ্ঠী থাকে, তাদের আচার আচরণ নিয়েও আলোচনা হয়। এবারে রাষ্ট্রের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়। রাষ্ট্র অতীতে কেমন ছিল, বর্তমানে কেমন আছে, ভবিষ্যতে কি হতে পারে, এটা নিয়েও আলোচনা হয়। কিন্তু এখানে ইতিহাসের সঙ্গে রাষ্ট্রবিজ্ঞানের পার্থক্য এখানেই যে ইতিহাস ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে পারে না, অতীত এবং বর্তমান নিয়ে আলোচনা করতে পারে, কিন্তু রাষ্ট্রবিজ্ঞান ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে পারে। এবারে মূল্যবোধ, অর্থাৎ রাজনীতিতে কি করা উচিত কি করা উচিত নয় সে সম্পর্কে একটা তথ্য তুলে ধরা হয় এবং তারপরে যে ভালোটাকে সমর্থন করা হয় সেটাকেই বলা হচ্ছে মূল্যবোধ। এই মূল্যবোধের রাজনীতি নিয়েও আলোচনা করা হয়। আর সমাজে শ্রেণী সম্পর্ক, শেষ পয়েন্ট তোমরা যেটা করবে শ্রেণী সম্পর্ক পয়েন্টটি পাবে, অর্থাৎ সমাজের শ্রেণী সম্পর্ক বড়লোক শ্রেণী, গরিব শ্রেণী, মধ্যবিত্ত শ্রেণী, এই যে সব শ্রেণীগুলো আছে এদের মধ্যে কি সম্পর্ক আছে সেটা নিয়ে আলোচনা করা হবে। অর্থাৎ তোমরা আজকে নোটটার মধ্যে এই পয়েন্টগুলো পাচ্ছ। যদি 15 নম্বরের প্রশ্নটা আসে পরীক্ষায় তাহলে তোমরা সব কটা পয়েন্ট লিখছো, প্রথমে ভূমিকা, তারপরে এই বিষয়বস্তু, তারপরে মূল্যায়ন। সেক্ষেত্রে যদি তোমাদের 10 নম্বরে এই প্রশ্নটা এসে যায় সেক্ষেত্রে তোমরা কি করবে, 2 বা 3টে পয়েন্ট বাদ দিতে পারো, কিন্তু তোমাদের বলবো প্রথম 4টে পয়েন্ট অবশ্যই লিখবে, কারণ এই 4টে পয়েন্ট সবথেকে গুরুত্বপূর্ণ। নোটটা তোমরা তাহলে এবারে দেখে নেবে। তার আগে আবারও বলে রাখি যে ইতিহাস এবং রাষ্ট্রবিজ্ঞানের সেমিস্টার 1-এর ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ক্লাস চলছে। তোমরা যদি অ্যাডমিশন নিতে চাও এই নম্বরটায় তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো। চলো আজকের নোটটা দেখে নাও এবং অবশ্যই তোমরা জানাবে যে ক্লাস তোমাদের কেমন লাগছে এবং কোনো রকম সমস্যা তোমাদের হচ্ছে কি না। হ্যালো স্টুডেন্ট, এবারে তোমরা নোটটা দেখে নাও। রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও আলোচনার ক্ষেত্রে পরিধি বা বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করো। প্রথমে তোমাদের ভূমিকা বা তোমরা এরকম করে প্রথমে লিখতে পারো যে রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি সম্পর্কে চিন্তাবিদদের মধ্যে মতপার্থক্য আছে। গ্রিক দার্শনিক অ্যারিস্টটল প্রাকৃতিক দিক থেকে রাষ্ট্রবিজ্ঞানকে শুধু বিজ্ঞান বলেননি, একে শ্রেষ্ঠ বিজ্ঞান বলে বর্ণনা করেছেন। অন্যদিকে মেটল্যান্ড, কোঁত প্রভৃতি চিন্তাবিদরা মনে করেন প্রকৃতিগত দিক থেকে রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলা যায় না। শুধু প্রকৃতিগত দিক থেকে নয়, রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তু সম্পর্কে মতপার্থক্য আছে। লর্ড ব্রাইস বলেছেন রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তুকে নির্দিষ্ট পরিসরে আবদ্ধ রাখা যায় না, কারণ রাষ্ট্রবিজ্ঞান গতিশীল সমাজবিজ্ঞান। রাষ্ট্রবিজ্ঞানের পরিধি বা বিষয়বস্তুকে নিম্নলিখিতভাবে আলোচনা করা যেতে পারে। প্রথম পয়েন্ট দেখো, প্রথম পয়েন্ট হচ্ছে রাষ্ট্র নিয়ে আলোচনা। এখানে কি বলা হচ্ছে দেখো, রাষ্ট্র নিয়ে আলোচনায় কি বলা হচ্ছে দেখো, এখানে কি বলা হচ্ছে, রাষ্ট্রবিজ্ঞান হলো রাষ্ট্র সম্পর্কিত বিজ্ঞান, তাই রাষ্ট্রবিজ্ঞানের মূল আলোচ্য বিষয় হলো রাষ্ট্র। অধ্যাপক গার্নার বলেছেন রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্র নিয়ে আলোচনা শুরু ও শেষ করে। রাষ্ট্রের আলোচনা বলতে বোঝায় কিভাবে রাষ্ট্রের উৎপত্তি হয়েছে, রাষ্ট্রের প্রকৃতি কেমন, রাষ্ট্রের উপাদান কি কি, রাষ্ট্রের সার্বভৌমকতার স্বরূপ কি ইত্যাদি। তারপরে কি বলা হচ্ছে দেখো, পরের পয়েন্ট, সরকার নিয়ে আলোচনা করে। সরকার নিয়ে আলোচনা, রাষ্ট্রবিজ্ঞান শুধুমাত্র রাষ্ট্র নিয়ে আলোচনা করে না, সরকার নিয়েও আলোচনা করে, কারণ রাষ্ট্রের ইচ্ছা সরকারের মাধ্যমে প্রকাশ পায়। রাষ্ট্রের কাজকর্ম বলতে বোঝায় সরকারের কাজকর্ম। তাই রাষ্ট্রবিজ্ঞান আলোচনার সময় সরকারের আলোচনা স্বাভাবিকভাবে এসে যায়। তবে কোনো রাষ্ট্রবিজ্ঞানী সরকারের আলোচনাকে রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তুর মধ্যে রাখতে চান না। যেমন গার্নার বলেছেন রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রের তত্ত্বগত দিক নিয়ে
আলোচনা করে সেক্ষেত্রে সরকার প্রসঙ্গ আসে না, সেক্ষেত্রে সরকারের প্রসঙ্গ আসে না। তবে বেশিরভাগ রাষ্ট্রবিজ্ঞানী মনে করেন রাষ্ট্রবিজ্ঞানের আলোচনায় সরকারের আলোচনা বিশেষভাবে প্রয়োজন আছে। সরকারের আলোচনা বলতে বোঝায় কী ধরনের সরকার আছে, তার প্রকৃতি কেমন, সরকারের বিভিন্ন বিভাগ ও তাদের গঠন ও কার্যাবলী ইত্যাদি। তারপরের পয়েন্ট দেখো, গ পয়েন্ট, আন্তর্জাতিক প্রতিষ্ঠান নিয়ে আলোচনা করে। বর্তমানে বিশ্ব রাজনীতিতে আন্তর্জাতিক প্রতিষ্ঠান ও তার শাখাগুলি বিশেষভাবে ভূমিকা পালন করছে। বিশ্ব শান্তি ও নিরাপত্তা রক্ষা, বিভিন্ন রাষ্ট্রের মধ্যে সহযোগিতার মাধ্যমে সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক উন্নতি ঘটানো এবং মানবাধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে জাতিসংঘ ও জাতিপুঞ্জের মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কর্মধারা ও প্রভাবকে অস্বীকার করা যায় না। তাই এই সব প্রতিষ্ঠান ও তাদের কার্যকলাপ রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তু হয়েছে। তারপরের পয়েন্ট, ক্ষমতা নিয়ে আলোচনা। কোনো রাষ্ট্রবিজ্ঞানী ক্ষমতার আলোচনাকে রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে রাখতে চান। অনেকে বলেছেন রাজনীতি হলো ক্ষমতা দখলের লড়াই। ম্যাক্স ওয়েবারের ভাষায় রাজনৈতিক দলগুলি ক্ষমতার দুর্গে বাস করে। অ্যানাল বল ক্ষমতা সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেছেন রাজনীতি মূল বিষয় হলো ক্ষমতা, রাজনীতির মূল বিষয় হলো ক্ষমতা। তাই ক্ষমতাকে বাদ দিয়ে রাষ্ট্রবিজ্ঞানের আলোচনা হতে পারে না। তারপরে দেখো, ব্যক্তিগত ও গোষ্ঠীগত আচরণ নিয়ে আলোচনা। এখানে কি বলা হচ্ছে, আধুনিককালের সমাজবিজ্ঞানী, মনোবিজ্ঞানী ও আচরণবাদীরা মনে করেন মানুষের রাজনৈতিক ও অর্থনৈতিক কার্যকলাপ তার মানসিক কাঠামো, ব্যক্তিগত ও গোষ্ঠীগত আচার আচরণ দ্বারা বিশেষভাবে প্রভাবিত হয়। এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন লাসওয়েল, রবার্ট ডাল প্রমুখ। এরা মনে করেন রাজনীতির ক্ষেত্রে ব্যক্তিগত ও গোষ্ঠীগত প্রবণতা, রাজনৈতিক দল, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী ও নির্বাচক মণ্ডলীর আচরণ বিশেষভাবে প্রভাব বিস্তার করে। তাই বর্তমানে এগুলি রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার বিষয়বস্তু। তারপরে দেখো, রাষ্ট্র অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা। দেখো, রাষ্ট্রের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা। রাষ্ট্রবিজ্ঞান শুধুমাত্র রাষ্ট্র নিয়ে আলোচনা করে না, রাষ্ট্রের অতীত কেমন ছিল, কিভাবে বিবর্তনের মাধ্যমে বর্তমান অবস্থায় এসেছে তা আলোচনা করে। তবে এখানে ইতিহাসের সঙ্গে রাষ্ট্রবিজ্ঞানের পার্থক্য রয়েছে। ইতিহাস ভবিষ্যতের কথা বলে না, রাষ্ট্রবিজ্ঞান ভবিষ্যতের গতিপথ সম্পর্কে ইঙ্গিত দেয়। তারপরে দেখো, মূল্যবোধ নিয়ে আলোচনা। আধুনিক কালের রাষ্ট্রবিজ্ঞানীরা মনে করেন রাষ্ট্রবিজ্ঞান শুধুমাত্র তথ্যানুসন্ধান করে না, ভবিষ্যৎ সমৃদ্ধির পথ দেখানোর তার নৈতিক দায়িত্ব। রবসন বলেছেন রাষ্ট্রবিজ্ঞান শুধু কি আছে তা নিয়ে আলোচনা করে না, কি হওয়া উচিত তা বলে। অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান মূল্যবোধের ওপর গুরুত্ব আরোপ করে, আলোচনা করে। তারপরে দেখো, সমাজে শ্রেণী সম্পর্ক নিয়ে আলোচনা। মার্ক্সবাদীরা বলেছেন বৈষম্যমূলক সমাজে বিভিন্ন শ্রেণীর মধ্যে দ্বন্দ্ব চলতে থাকে। প্রত্যেক শ্রেণী তার স্বার্থ রক্ষার জন্য বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে। তাই রাষ্ট্রবিজ্ঞান এই শ্রেণী সম্পর্ক নিয়ে আলোচনা করা হয়। রাষ্ট্রবিজ্ঞানে শ্রেণী সম্পর্ক নিয়ে আলোচনা করা হয়। এবার মূল্যায়ন দেখো, সুতরাং দেখা যাচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার পরিধি অত্যন্ত ব্যাপক। তবে এখানে উল্লেখ করা যায় রাষ্ট্রবিজ্ঞান গতিশীল বিজ্ঞান, তাই এর আলোচনার ক্ষেত্রকে নির্দিষ্ট গণ্ডির মধ্যে আবদ্ধ রাখা যায় না। সমাজ ও রাষ্ট্রে নানা সমস্যা দেখা দিচ্ছে, তাই আলোচনার পরিধি বৃদ্ধি পাচ্ছে। এই ছিল আজকের ক্লাস। কোনো সমস্যা থাকলে অবশ্যই জানাবে।